ঘরটা কি খুব চুপচাপ লাগছে না? নিচেও কোনো শব্দ নেই। শহরে থাকলে এই সময় গাড়ি বা মানুষের অনেক আওয়াজ পাওয়া যেত। এই নীরবতা আমার কাছে অসহ্য মনে হচ্ছে। পাহাড়ে এমনই হয়। নতুন এসেছো তাই তোমার কাছে অস্বাভাবিক লাগছে। আরে অভ্যস্ত হয়ে যাবে ধীরে ধীরে। এখানে রাতে সবাই শান্ত হয়ে যায়, এটা এখানকার সংস্কৃতি। জানি, কিন্তু এই নীরবতাটা কেমন যেন একটা অস্বস্তি তৈরি করেছে। একটা চাপা ভয় কাজ করছে আমার মনে। মনে হচ্ছে বড় কিছু ঘটতে চলেছে। তুমি কি কিছু মনে করছো না? তুমি এত বেশি চিন্তা করো কেন বলো তো? মনে হবার কি আছে? সব স্বাভাবিক আছে। তুমি শুধু অযথা ভয় পাচ্ছ। নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগে, তুমি সেটা দাও। শুধু নতুন পরিবেশ নয়, আমার মনে হচ্ছে আমি আর তুমি যেন অনেক দূরে সরে গেছি। বিয়ের আগে তোমার সাথে আমার যে সম্পর্ক ছিল, এখানে এসে সেই সহজ সম্পর্কটা দেখতে পাচ্ছি না। তোমার কাছে এলে মনে হয় তুমি যেন অন্য কোনো চিন্তা করছো। তুমি কিসের কথা বলছো? আমি তো এখানেই আছি, কাজ শেষে বাড়ি ফিরেছি, তোমার কাছেই বসে আছি, সব ঠিকঠাক আছে। তোমার মন খারাপ কেন? ঠিক নেই, তুমি আমার কথাগুলো শুনছো না, আমার মনের কথা বোঝার চেষ্টা করছো না। আমি তোমার কাছে একটা ভরসা চাইছি, একটু মনোযোগ চাইছি, কিন্তু তুমি শুধু কাজ আর পাহাড় নিয়েই ব্যস্ত। আমি সারা দিন কাজ করে আজকে ক্লান্ত। এখন এসব জটিল কথা শুনতে ভালো লাগছে না। পাহাড়ের জীবন খুব কঠিন, তুমি জানো না। তুমি শুয়ে পড়ো, কালকে সকালে কথা বলা যাবে। কালকে হয়তো আমি তোমার কথা মন দিয়ে শুনতে পারবো। কাল সকালে কি সব বদলে যাবে? আমার মনে হয় না। এই ঘরের নীরবতা আর আমাদের মধ্যেকার দূরত্ব দুটোই বাড়ছে। তুমি যদি এখন আমার পাশে না থাকো, তবে আর কবে থাকবে? দূরত্ব বারবার মতো কিছু ঘটেনি, তুমি নিজেই অতিরিক্ত ভাবছো। তুমি নিজেকে শক্ত করো। মানিয়ে নেওয়া ছাড়া আর উপায় নেই, তাই না? আমি এটাই বুঝলাম। এখানকার প্রকৃতিও যেমন নীরব, তোমার মনটাও যেন তেমনই অচেনা হয়ে যাচ্ছে। তুমি এসব কথা বলছো কেন? আমি তোমাকে ভালোবাসি, শান্ত হও। এসব ভুলে ঘুমিয়ে পড়ো। এখনো বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? ভোর হয়ে গেছে অনেকক্ষণ। এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে এই বাড়িতে কাজ হবে না। তোমার দায়িত্বগুলো তুমি বুঝতে পারছো না কেন? না মা, আমি তো উঠেই গেছি। এখানকার বাতাসটা বেশ ঠান্ডা, আমার একটু অস্বস্তি লাগছে। আমি একটু সতেজ বাতাস নিচ্ছিলাম। এখানে সবাই সাত সকালেই ওঠে। এটা শহর নয়। শহরে আলসেমি চলে, পাহাড়ে চলে না। এখানকার আবহাওয়া এমনই, তোমাকে মানতে হবে। আমরা সবাই তো এই আবহাওয়ার মধ্যেই কাজ করি। হ্যাঁ মা, আমি অনেক চেষ্টাই করেছি, কিন্তু মনে হচ্ছে বরফ গলার গতি যেন স্বাভাবিকের চেয়ে বেশি। গত বছর এই সময় বরফ আরও অনেক বেশি ছিল, আমি ছবি দেখেছিলাম। তোমার এসব দেখার দরকার নেই। তোমার কাজ হলো ঘরের ভেতরে কাজ সামলানো। আবহাওয়া নিয়ে চিন্তা করার জন্য আমরা আছি। এখানকার আবহাওয়া অনেক কঠিন, কিন্তু তার জন্য তুমি দায়ী নও। আমি শুধু খেয়াল করছিলাম, আমার কেমন একটা দুশ্চিন্তা হচ্ছে। আবহাওয়াটা খুব থমথমে লাগছে। গতকাল রাতেও ঘুম আসেনি। দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। নিজের কাজ মনোযোগ দিয়ে করলেই সব ঠিক থাকবে। কাল অমৃতাকে সাহায্য করেনি কেন? সে একা একা সমস্ত কাজ শেষ করেছে। অমৃতা নিজেই করতে চাইছিল। সে আমাকে ভাড়ার ঘরে আসতে বারণ করেছিল, তাই আমি রান্নাঘরে যাইনি। এই বাড়িতে কেউ বসে থাকবে না। নতুন বউ হয়ে এসেছো, ঘরে সমস্ত কাজ তোমাকেই শিখতে হবে। নিজের দায়িত্ব বোঝো আর পরিবারের সাথে মিলেমিশে কাজ করো। আমি আমার দায়িত্ব বুঝি মা, কিন্তু আমাকে একটু সময় দিন। আমি ধীরে ধীরে সব কাজ গুছিয়ে নেব। আমি ভুল করতে চাই না। সময় নেই, পাহাড়ের নিয়মেই সব কিছু চলে। তাড়াতাড়ি যাও, ভাড়ার ঘরটা গুছিয়ে নাও, অমৃতাকে সাহায্য করো। আর এই ঘরের নিয়মগুলো দ্রুত শিখে নাও। আর কোনো আলসেমি চলবে না। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আমি আজই সব কাজ শেষ করব। তুমি এইসব জিনিসপত্র এভাবে রেখেছো কেন? এটা কি তোমার শহরের রান্নাঘর নাকি? সব এলোমেলো করে দিলে। মা তোমাকে কি শিখিয়েছেন? আমি তো গুছিয়েই রাখছিলাম। তোমার হয়তো অন্যভাবে রাখার অভ্যেস। আমি আবার ঠিক করে রাখছি। তুমি আমাকে দেখিয়ে দাও। ঠিক করে রাখতে হবে কেন? তুমি নিজেই তো সব ভুল করে রেখেছো। তোমার কি একটুও বুদ্ধি নেই? তোমার চোখ কোথায় ছিল? আমাকে এভাবে বলো না। আমি তো বুঝতে পারিনি। তুমি আমাকে শিখিয়ে দাও, আমি সেভাবেই রাখবো। আমি এই কাজগুলো আগে করিনি। শিখিয়ে দিতে হবে কেন?
চোখ দিয়ে দেখলেই তো বোঝা যায় কোনটা কোথায় রাখতে হবে। তুমি তো শুধু আলসেমি করো, এই সহজ কাজটাও করতে পারো না। আমি আলসেমি করছি না, আমি এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছি। তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? আমি তো নতুন এসেছি। দোষ দেবো না তো কি করব? মা ঠিকই বলে, শহরের মেয়েরা শুধু শুয়ে বসে থাকতে জানে, কোনো কঠিন কাজ করার অভ্যেস নেই। তুমি শুধু নিজের আরাম খোঁজো। আমি শহরে আলসে ছিলাম না, আমার কাজ আমি করতাম। তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগছে না, কাজের সময় ঝগড়া করাটা ঠিক না। ঝগড়া তো তুমিই শুরু করলে, আমার গোছানো ভাড়ার ঘর তুমি নষ্ট করলে। এখন তুমিও সব ঠিক করো, আর কোনো কথা শুনতে চাই না। আমি ঠিক করে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে একটু শান্তিতে কাজ করতে দাও। আমি একাগ্রতা নিয়ে কাজ করতে চাই। শান্তি এখানে পাবে না, এখানে কাজ করে শান্তি অর্জন করতে হয়। যাও, ওগুলো রান্নাঘরের দিকে নিয়ে যাও, আর সাবধানে কাজ করো। আমি পারবো না, তুমি আমাকে এইভাবে আদেশ দিচ্ছ কেন? আমি তোমার ছোট নই, আমি তোমার সাথে মিলেমিশে কাজ করতে এসেছি। তুমি আমার ছোট নও, কিন্তু এই বাড়ির নতুন বউ, আর আমার কাজ হলো এই বাড়ির নিয়ম বজায় রাখা, আর এখানকার নিয়ম হলো বড়দের কথা মেনে চলা। বাবা, আপনি কি বরফ কলার গতিটা খেয়াল করেছেন? মনে হচ্ছে গত কয়েকদিনের তুলনায় আজ অনেক বেশি দ্রুত গলছে। আমার কেমন যেন ভয় হচ্ছে। হ্যাঁ মা, আমি কয়েকদিন ধরে দেখছি এটা স্বাভাবিক কিন্তু নয়। এমন দ্রুত গলে যাওয়া ভালো লক্ষণ নয়, এর পেছনে গভীর কোনো কারণ আছে। কেন বাবা? বরফ গলে গলে তো ভালো, রাস্তা পরিষ্কার হবে, আমাদের চলাচল সহজ হবে। না না, ব্যাপারটা ততটা সহজ নয়। এ পাহাড়ের বরফগুলো একটার উপর আরেকটা চাপ সৃষ্টি করে থাকে। হঠাৎ বেশি গলে গেলে নিচের দিকে মাটির চাপ কমে যায়, সেটা পাহাড়ের জন্য বিপদ ডেকে আনতে পারে। নিচের মাটির চাপ কমে গেলে কি হতে পারে? কোনো বিপদ হতে পারে কি? আপনি বিস্তারিত বলুন। বিপদ হতে পারে। এ পাহাড়ের নিচে অনেক আলগা মাটি আর পাথর আছে। বেশি জল জমলে মাটির বাঁধন আলগা হয়ে যেতে পারে, তখন ভূমিধসের ঝুঁকি থাকে। আপনার কথা শুনে আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে যেন বড় কিছু ঘটতে চলেছে। আমাদের সতর্ক থাকা দরকার। আমারও খুব দুশ্চিন্তা হচ্ছে। আমার বয়স হয়েছে, আমি পাহাড়ের মেজাজ চিনি। এ ধরনের আবহাওয়া কখনো ভালো ফল দেয় না। কৃতি এবার রুষ্ট হয়েছে। আমাদের কি কিছু করা উচিত? অনিমেষকে ডেকে ব্যাপারটা জানানো উচিত। আমাদের তো একটা পরিকল্পনা করা দরকার। জানিয়ে লাভ নেই। সাবিত্রী আর অমৃতা আমার কথা শুনবে না। তারা বলবে আমি বুড়ো হয়ে গেছি, তাই শুধু ভয় পাই। তারা শুধু আমার সাথে তর্ক করবে। কিন্তু সত্যি যদি কোনো বিপদ হয়, আমাদের সাবধানে থাকা দরকার। জীবনের ঝুঁকি নেওয়া ঠিক নয়। পাহাড়ের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। প্রকৃতি যখন রুষ্ট হয় কেউ কিচ্ছু করতে পারে না। আমরা শুধু অপেক্ষা করতে পারি আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে পারি। অপেক্ষা করলে তো বিপদ আরো বাড়বে। আমাদের কিছু একটা চিন্তা করতে হবে। আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। দেখি সামনে কি হয়, চিন্তা করো না। আমি তোমাকে একটা জরুরি কথা বলতে এসেছি, তুমি শোনো। এটা নিয়ে আর দেরি করে ঠিক হবে না। কি হয়েছে আবার? তুমি তো সারাক্ষণ শুধু সমস্যা নিয়ে থাকো। তুমি কি একটু শান্ত হতে পারো না? আমি সমস্যা তৈরি করছি না, বাবাও চিন্তিত। বরফ গলার গতি অস্বাভাবিক, এটা ভালো লক্ষণ নয়। আমাদের একটা বড় বিপদ আসছে। বরফ তো গরম পড়লে গলবেই, এটা নিয়ে এত নাটক করবার কি আছে? তুমি শহরের বিষয় নিয়ে এখানে পাহাড়ে এসে বাড়াবাড়ি করছো। এই পাহাড় শত শত বছর ধরে এভাবেই আছে। এটা বাড়াবাড়ি নয়। বাবা বললেন এভাবে জল জমলে পাহাড়ের নিচের দিকের মাটি আলগা হয়ে যেতে পারে, ভূমিধসের ঝুঁকি রয়েছে। বাবার বয়স হয়েছে, তিনি সবসময় ভয় পান। তুমি তার কথায় এত গুরুত্ব দিচ্ছ কেন? তোমার কাজ তো ঘরের ভেতরে, তুমি সে কাজ সামলাও। আমার কাছে শুধু ঘরের ভেতরের নয়, পরিবারের বিপদ দেখলে আমি চুপ করে থাকতে পারি না। তুমি কেন আমাকে উপেক্ষা করছো? তুমি কেন আমার কথা শুনছো না? আমি উপেক্ষা করছি না, আমি বাস্তববাদী। তুমি এসব দুশ্চিন্তা করো না। পাহাড়ে আমাদের কিচ্ছু হবে না। তোমার মনকে শান্ত রাখো। তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন?
আমি শুধু তোমার কাছে মানসিক সমর্থন চাইছি। আমার মনে হয় তুমি আমাকে আর এই পরিবেশকে বিশ্বাস করতে পারছো না। বিয়ের পর তুমি খুব বদলে গেছো। আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। আমি বদলে যাইনি, বদলে গেছো তুমি। তুমি আমার কথা শুনতে চাও না, আমার চিন্তাগুলোকে সম্মান করতে চাও না। সম্মান না দেবার কি আছে? আমার মনে হয় তুমি মানিয়ে নিতে চাইছো না। তুমি এই পাহাড়ের জীবনকে মন থেকে মেনে নাও। আমি মানিয়ে নিতেই চাইছি, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আর আমি যেন অনেকটা দূরের মানুষ। আমার মন বলছে এবার বড় বোধহয় কিছু বিপদ হবে। আমার ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে। কে বলছো মা? এমন কথা কেন বলছো? আবহাওয়া তো একটু থমথমে, কিন্তু বড় কিছু হওয়ার কি আছে? তুমি দুশ্চিন্তা করো না। আছে, আমি পাহাড়ের এই ধরনের নীরবতা চিনি। বাবাও খুব চিন্তিত, কিন্তু তিনি বুড়ো হয়ে গেছেন, তার কথায় কেউ কান দেবে না। আমি জানি কিছু একটা হবে। বাবা সব সময় ভয় পান, কিন্তু তোমার কি মনে হচ্ছে? তুমি তো সব সময় সঠিক অনুমান করো। মনে হচ্ছে কিছু একটা অমঙ্গল আসছে, আর এই সব শুরু হয়েছে ওই শহুরে মেয়েটা আসার পর থেকে। ওর পা ভালো নয়। হ্যাঁ মা, ও তো আলসে মেয়ে, কোনো কাজ করতে পারে না, শুধু ঘর এলোমেলো করে রাখে। ওর স্বভাবটাই খারাপ। শুধু আলসেমি নয়, ওর একটা অভিশাপের মতো প্রভাব আছে। ও আসার পর থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। আমি ওকে অলক্ষ্মী বলে সন্দেহ করছি। আমার মনে হয় ও একটা অলক্ষ্মী অপয়া মেয়ে। ডাইনি মেয়েটা আমার ছেলেটাকে ফাঁসিয়েছে। কত করে ছেলেটাকে বললাম এই মেয়েকে বিয়ে করিস না, আমার কথা শুনলই না। তুমি ঠিকই বলেছ মা, ওকে দেখলে আমার রাগ হয়। ওর সব কিছুতেই আপত্তি। ওর যেন আমাদের পরিবারকে ধ্বংস করতে এসেছে। আমার স্বামী যখন প্রথম পাহাড়ে এসেছিল তখন এমন হয়েছিল। তারপর বড় দুর্ঘটনা ঘটেছিল। আমার বুক কাঁপছে। তুমি তাকে কিছু বলনি কেন? ওকে ঘর থেকে বেরোতে বারণ করো, ওর ছায়া যেন বাড়ির ওপর না পড়ে। বলেছি, কিন্তু ও নিজের মতো চলে। ও তো আমাদের কথা শুনবে না। ও খুব জেদি। দাদাকে বলা উচিত, দাদা কেন ওকে এত প্রশ্রয় দিচ্ছে। ও তো ওই মেয়ের কথায় চলছে। অনিমেষও আজকাল বদলে গেছে। আমি এখন এই পরিবারের জন্য খুব ভয় পাচ্ছি, আমাদের কোনো ক্ষতি না হয়। হেমন্তী দিদি, আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। বরফ গলার গদিটা অস্বাভাবিক। আপনি তো এখানকার মানুষ, আপনি ভালো জানেন। হ্যাঁ গো বউ, আমি জানি। আমার স্বামীও বলছিলেন এটা ভালো লক্ষণ নয়। এমন দ্রুত বরফ গলতে আগে কখনো দেখা যায়নি। সবাই আমাকে চিন্তা করতে না করছে, কিন্তু আমার মন মানছে না। মনে হচ্ছে কোনো বড় বিপদ আসছে। পাহাড়ে কিছু প্রাচীন বিশ্বাস আছে যা আমরা সহজে ভুলে যাই না। আমাদের পূর্বপুরুষরা এগুলো মেনে চলতেন। এরকম বিশ্বাস আমাকে একটু বলো, আমি জানতে চাই। গ্রামের লোকেরা বলে যখন কোনো নতুন অলক্ষ্মী ঘরে প্রবেশ করে তখনই প্রকৃতি রুষ্ট হয়, প্রকৃতির রোষ নামে। এমনটাই প্রচলিত বিশ্বাস। অলক্ষ্মী, তুমি কি বলতে চাইছো? আমি এই বাড়িতে আসার পর এমন কিছু ঘটেছে, আমাকে কি তারা অলক্ষ্মী ভাবছে? আমি নিশ্চিত নই, তবে তোমার শাশুড়ি মা আর ননদ হয়তো এমন কিছু মনে করেছেন। তারা হয়তো তোমাকেই এই পরিস্থিতির জন্য দোষী ভাবছেন। তুমি সাবধানে থেকো। আমাকে? আমি তো কোনো দোষ করিনি। আমি তো শুধু পরিবেশ নিয়ে চিন্তা করলাম। আমি তো শুধু ভালো চেয়েছি। এটাই এখানকার মানুষের বিশ্বাস। তারা মনে করে পাহাড়ের শান্তি বিঘ্নিত হলে বড় বিপদ আসে। এই বিশ্বাস খুব গভীর। কিন্তু এটা তো অন্ধবিশ্বাস। প্রকৃতির পরিবর্তন তো হতেই পারে, এর সাথে মানুষের কি সম্পর্ক? তারা কেন আমাকে দোষ দিচ্ছে? তুমি হয়তো যুক্তিতে ঠিক, কিন্তু পাহাড়ের মানুষ আবেগ আর বিশ্বাস নিয়ে বাঁচে। তুমি নিজের মনকে শক্ত করো। আমার খুব খারাপ লাগছে। আমি তো কারো কোনো ক্ষতি করতে আসিনি। মা, বাবা, তোমরা একটু বসো, আমি এক্ষুনি চা করে আনছি। আজকে আবহাওয়াটা খুব থমথমে লাগছে। অনিমেষ, আমি চা বানাচ্ছি, তুমি বাবার সাথে একটু কথা বলো। বাবা খুব চিন্তা করছেন। তোমার চা বানানোর দরকার নেই, অমৃতা আছে। তুমি শুধু চুপ করে বসে থাকো, তুমি কোনো কাজে হাত দিও না। মা ঠিকই বলেছে, তুমি শুধু আলসেমি করে বসে থাকো, আমাদের কাজে তোমার কোনো দরকার নেই। ওরা থাম থাম, আমি একটা বড় বিপদের গন্ধ পাচ্ছি রে। আমার বুক কাঁপছে।
এ কি হচ্ছে? এত জোরে কাঁপছে কেন? ভূমিকম্প নাকি? না রে, এটা ভূমিকম্প নয় রে, পাহাড় ভেঙে পড়বার শব্দ হচ্ছে। এ আমাদের দিকে আসছে। বাইরে প্রচুর জলের শব্দ আছে, বরফ গলা জলের স্রোত, আমরা বিপদে পড়েছি। সর্বনাশ হয়েছে, পাহাড়ের নিচের দিকে বরফ গলা জলের তোড়ে সব ভেসে যাচ্ছে। গ্রামের অর্ধেক বাড়ি ভেঙে গেছে, সবাই পালিয়ে যাও। না, আমার মন যা বলছিল তাই হলো, সব শেষ হয়ে গেল। আমাদের কি হবে? আমরা কি নিরাপদ? আমরা কি বাঁচতে পারবো? আমরা উঁচু জায়গায় আছি, কিন্তু নিচের দিকের মানুষগুলো, উফ, তাদের জীবন বিপর্যস্ত হয়ে যাচ্ছে। আমাদের সাহায্য করা দরকার। আমাদের এখনই কিছু করা উচিত, সবাইকে সাহায্য করা দরকার। জলের তোরটা কোন দিক থেকে আসছে? বাদ দেওয়া সম্ভব কি? একটা অস্থায়ী ব্যবস্থা দরকার। বাদ দেওয়া? তুমি কি পাগল হয়ে গেছো? এসব তোমার জন্যই হয়েছে, অলক্ষী। আপনারা শুধু শুধু আমাকে অলক্ষী বলছেন, এখানে আমি কি করেছি? তুমি কি করেছো মানে? তুমি এখানে আসার পরেই তো এগুলো হয়েছে। পাহাড়ের বিশ্বাস তুমি জানো না? ওরে ওরে, এখন এত কথা বলবার সময় নয়। পাহাড়ের নিচের মানুষের সাথে সাথে আমাদেরও বিপদ হতে পারে, তাই তাড়াতাড়ি দেখ কি করা যায়। সব এই অলক্ষীর জন্য হয়েছে। ও ঘরে আসার পর থেকেই প্রকৃতির রোষ নেমেছে। ওকে এখনই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। মা, তুমি কি বলছো? এটা একটা প্রাকৃতিক দুর্যোগ। অনিমাকে কেন দোষ দিচ্ছ? ওর কোনো দোষ নেই। দুর্যোগ নয়, এ হলো অভিশাপ। এই মেয়েটা আসার পর থেকেই আমাদের সংসারে শান্তি নেই। এখন পুরো গ্রামে অশান্তি এলো, তুমি বুঝতে পারছো না? মা ঠিকই বলেছে, ও তো সবসময় শুধু আলসেমি করে, অলক্ষীর মতো ঘরে বসে থাকে। ওকে বিশ্বাস করা ঠিক না। আমি কোনো দোষ করিনি, আমি তো বিপদ আসার আগে সবাইকে সাবধান করতে চেয়েছিলাম। তোমরা কেউ আমার কথা শোনোনি। তোমরা থামো তো, এখন ঝগড়া করবার সময় নয়। আমাদের কি করণীয় সেটা চিন্তা করো। মানুষের জীবন বিপন্ন। কি করণীয়? এখন তো আমাদের শুধু এই অভিশাপের ফল ভোগ করতে হবে। ওর জন্য আমাদের সব শেষ হয়ে গেল, আমাদের আর কিছুই বাকি নেই। অনামিকা, তুমি আমাকে বলেছিলে বরফ গলবার গতি অস্বাভাবিক, কিন্তু আমি গুরুত্ব দিইনি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। তুমি কেন ওর কথা শুনতে গেলে? ও তো অলক্ষী, ওর কোনো কথা শুনতে নেই। এখন এসেছে ন্যাকামি করতে। দেখলে তো, মা ঠিকই বলেছিল। এই অলক্ষীর জন্যই সব হলো। ওর জন্যই আজ এত বড় বিপর্যয়, আমাদের সব শেষ। তুই বাড়াবাড়ি করছিস অমৃতা। এটা সম্পূর্ণভাবে একটা প্রাকৃতিক ঘটনা। অনামিকাকে দোষ দেওয়ার কোনো মানে হয় না। যুক্তিবাদী হ। প্রাকৃতিক ঘটনা নয়, ও ঘরে আসার পর থেকে আবহাওয়া বদলে গেছে। ওর স্বভাবই খারাপ, ও শহরে আলসেমে, ওকে বিশ্বাস করা যায় না। আসলে হোক বা না হোক, প্রকৃতির উপর তার কোনো হাত নেই। এই পাহাড় অনেক পুরনো, এর মাটির দুর্বলতা আগে থেকেই ছিল, সেটা এই মুহূর্তে প্রকাশ পেয়েছে। তুমি ওর পক্ষ নিচ্ছ কেন? ও আমাদের পরিবারের ক্ষতি করেছে, তুমি দেখতে পাচ্ছ না? কেন তুমি ওকে সমর্থন করেছো? আমি দেখতে পাচ্ছি তোরা সবাই ওকে অন্যায়ভাবে দোষ দিচ্ছিস। ও তো আগেই সাবধান করতে চেয়েছিল, তোরা কেউ ওর কথা শুনিসনি। এমনকি তোরা আমার কথাও শুনিসনি। সাবধান করতে চেয়েছিল, কিন্তু ওর স্বভাব খারাপ, ওর কোনো কাজে মন নেই। মা ঠিকই বলে, ও শুধু আমাদের কষ্ট দিয়েছে। তোর মা আবেগে কথা বলছেন, তুই কেন আবেগ দেখাচ্ছিস বুঝলাম না। তোর একটু যুক্তি দিয়ে কথা বলা উচিত। এখন দরকার ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানো। ওর মতো একটা শিক্ষিত মেয়ে যদি এসব কুসংস্কার বিশ্বাস করে, তাহলে আমরা করব কি? যুক্তি? যুক্তি দিয়ে এখন আর কি হবে? আমাদের সব শেষ। এই মেয়েটা আমাদের জীবন কেড়ে নিল। সব শেষ হয়নি। আমাদের এখন ঠান্ডা মাথায় ভাবতে হবে কি করা যায়। আমাদের জীবনকে আবার স্বাভাবিক করতে হবে। বিপদ এসেছে, কিন্তু তাকে মোকাবিলা করতে হবে। অনামিকা তো কোনো ক্ষতি চায়নি, ও আমাদের মতোই একজন। শুধু শুধু ওকে কথা শোনানো বন্ধ করো।
এ পাহাড় খুব পুরনো। এর নিচে আলগা মাটি আর পাথর আছে। হঠাৎ বরফ বেশি গলে গেলে জল জমে ওই মাটির উপর চাপ সৃষ্টি করে। এটাই মূল সমস্যা। জল জমে চাপ সৃষ্টি করলে কি হয়? কেন মাটির বাঁধন আলগা হয়ে যায়? পাহাড়ের দুর্বলতা বাড়ে। অনেক বছর আগে একবার এই পাহাড়ের একটা অংশ ভেঙে পড়েছিল। তখনই অনেক ক্ষতি হয়েছিল। সেই ইতিহাস সবাই ভুলে গেছে। আপনি কেন তখন আমাকে কিছু বললেন না? আমি তখন জানতে চেয়েছিলাম। আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম। আমি জানতাম বললেও কেউ শুনবে না। সাবিত্রী আর অমৃতা তো শুধু আমাকে বুড়ো বলে। অনিমেষও আমার কথায় গুরুত্ব দেয়নি। কিন্তু এই নীরবতাকে সেই পুরনো পতনের ইঙ্গিত দিচ্ছে। আমাদের কি আবার সেই ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হতে হবে? হয়তো দিচ্ছে। এ পাহাড়ের মেজাজ বোঝা খুব কঠিন। একবার যখন ভাঙতে শুরু করে তখন সহজে থামে না। এটাই প্রকৃতির খেলা। তাহলে তো আমাদের বসে থাকলে চলবে না। আমাদের কিছু একটা করতে হবে। এই বিপর্যয় ঠেকানো দরকার। মানুষের জীবন বিপন্ন। কি করবে তুমি? প্রকৃতির ওপর কি আমাদের কোনো হাত আছে? এত বড় জলের তোরকে কি তুমি একা থামাতে পারবে? হাত না থাকলেও বুদ্ধি তো আছে। আমরা যদি বরফ গলা জলকে অন্য পথে সরিয়ে দিতে পারি। আমি একটা নির্দিষ্ট জায়গায় দেখেছি। অন্য পথে? সেটা কিভাবে সম্ভব? জলের তোর অনেক বেশি। তুমি কি পারবে? আমি কিছু একটা চিন্তা করছি, কিন্তু তার জন্য আপনার সাহায্য দরকার। আপনি এই পাহাড়কে চেনেন। আপনার অভিজ্ঞতা আমার প্রয়োজন। আমার মনে হয় আমরা শেষ পর্যন্ত এই বিপর্যয় ঠেকাতে পারি। বসে থাকলে চলবে না। আমাদের একটা পরিকল্পনা দরকার। কি বলছো তুমি? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এখন শুধু ওপরওয়ালার উপর ভরসা করে থাকা ছাড়া কিছু করবার নেই। নিয়ন্ত্রণের বাইরে যায়নি। আমি মনে করি বরফ গলা জলকে একটা নির্দিষ্ট পথে ঘুরিয়ে দেওয়া সম্ভব। এই জলকে আমরা অন্যদিকে নিয়ে যেতে পারি। কিভাবে সম্ভব? জলের তোর অনেক বেশি। তুমি কি পুরো পাহাড়ের জলকে ঘুরিয়ে দেবে? সেটা তো সম্ভব না। পুরো জল নয়, যেদিক থেকে টোর আসছে সেই দিক থেকে জলকে সরিয়ে দিতে হবে। গ্রামের শেষ প্রান্তে একটা বাঁধ তৈরি করা দরকার। সেখানে বাঁধ দিলে জল অন্যদিকে চলে যাবে। বাঁধ? এখন বাঁধ তৈরি করা? এটা অসম্ভব। এত কম সময়ে এত বড় কাজ করা যায় না। তোমার ধারণা ঠিক নয়। করা যায়। গ্রামের সবাই মিলে যদি একসাথে কাজ করে। সামান্য হলেও মাটি আর পাথর দিয়ে একটা অস্থায়ী বাঁধ তৈরি করতে হবে। আমাদের এখন একতা দরকার। ধারণাটা মন্দ নয়, কিন্তু গ্রামের মানুষ আমাদের কথা শুনবে কেন? তারা তো তোমার মা আর বোনের কথায় তোমাকে দোষ দিচ্ছে। তারা তো তোমাকেই অলক্ষ্মী ভাবছে। তাছাড়া তুমি তো পাহাড়ের এসব জানো না। তুমি কিভাবে বাঁধের জায়গা ঠিক করবে? এটা তো একটা কৌশলগত ব্যাপার। আমি জায়গা দেখেছি। যেখানে পাহাড়ের কোণটা রয়েছে সেখানে বরফ গলা জল জমা হচ্ছে। সেখানেই বাঁধ দিতে হবে। আমি বাবার সাথে কথা বলেছি। তোমার সাহস আছে, কিন্তু কাজটা খুব বিপজ্জনক। আমি তোমার সাথে আছি। চলুন তাহলে সবাই মিলে শুরু করি। সবাই শুনুন, আমাদের বসে থাকলে চলবে না। বরফ গলা জলকে এই পথ দিয়ে গ্রামের দিকে যেতে দেওয়া যাবে না। আমাদের জীবন বিপন্ন। অনামিকা, তুমি কেন এত ঝুঁকি নিচ্ছ? তুমি কেন সবার আগে গিয়ে দাঁড়িয়েছ? আমি তোমার পাশে আছি। তুমি আমাকে বলো কি করতে হবে। অনামিকা ঠিকই বলেছে। আমাদের বাঁচতে হলে তার কথা শুনতে হবে। ও আমাদের গ্রাম রক্ষা করতে এসেছে। আমরা কেন নতুন বইয়ের কথা শুনবো? এই বিপদ তো তারই জন্য এসেছে। আমরা ওকে বিশ্বাস করি না। বিপদ কেন এসেছে সেটা নিয়ে পরে কথা হবে। এখন আমাদের বাঁধ তৈরি করতে হবে। এই কোণটা থেকে জলকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। আমাদের আর সময় নেই। আমি দ্বিধা করছিলাম, কিন্তু এখন দেখছি তোমার সিদ্ধান্ত সঠিক। আমি তোমার সাথে আছি। আমরা একসাথে কাজ করব। কিন্তু এত বড় বাঁধ তৈরি হবে কি করে? আমাদের কাছে তো সরঞ্জাম নেই। আমরা খালি হাতে সরঞ্জাম লাগবে না। মাটি আর পাথর দিয়ে কাজ শুরু করতে হবে। আসুন সবাই মিলে হাত লাগাই। আমাদের জীবন আমাদের হাতে। আমি অনামিকার সাথে আছি। ও তো অলক্ষ্যে নয়, ও হলো আমাদের রক্ষা করতে। চলো সবাই কাজ শুরু করি। আমাদের হাতে বেশি সময় নেই। তাড়াতাড়ি আমাদের কাজ করতে হবে। রাত হয়ে আসছে আর জল তাড়াতাড়ি বেরিয়ে চলেছে। সাবিত্রী মাসিমা, আপনি অনামিকাকে যে অলক্ষ্মী বলেছিলেন সেটা মিথ্যে প্রমাণিত হলো।
আপনার ভুল আপনার বোঝা উচিত। আমার ভুল হয়ে গেছে হেমন্তী, আমি আবেগে ওকে দোষ দিয়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি ওর প্রতি খুব অন্যায় করেছি। আমি ওকে আশেমে বলেছিলাম, এখন দেখছি ও আমাদের সবার চেয়ে বেশি সাহসী। ও তো একা একা পুরো গ্রামের নেতৃত্ব দিয়েছে। ও যদি সময় মতো বাঁধের বুদ্ধি না দিত তাহলে আমাদের এই বাড়িও হয়তো ভেসে যেত। আমরা সবাই আজ বিপদে পড়তাম। আমি ওর প্রতি খুব অন্যায় করেছি। ও কত কষ্ট পেয়েছে আমার কথায়। আমি ওর কাছে কি মুখ নিয়ে যাব? ওর জন্য আজ আমরা বেঁচে আছি। ও আমাদের রক্ষা করেছে, আমরা ওর কাছে কৃতজ্ঞ। আপনি ওর কাছে ক্ষমা চান মাসিমা। ও খুব ভালো মেয়ে, ও আপনাকে ক্ষমা করে দেবে। আপনার উচিত হবে তাকে সম্মান জানানো। আমি ওর কাছে কি মুখ নিয়ে যাব? ও আমাকে কি ভাববে? ও হয়তো আর আমাকে ক্ষমা করবে না। তুমি যাও মা, ও খুব ভালো মেয়ে, ও তোমাকে ক্ষমা করে দেবে। ওকে জড়িয়ে ধরো। পাহাড়ের অলক্ষ্মী বলে কোনো বিশ্বাস নেই, আছে প্রকৃতির দুর্বলতা আর একজন মানুষের সাহস। অনামিকা প্রমাণ করেছে সে অলক্ষ্মী নয়, সে হলো লক্ষ্মী। সব বিপদ কেটে গেছে, পাহাড়ের জলও এখন শান্ত, আমাদের বাদ সফল হয়েছে। হ্যাঁ অনামিকা, সব তোমার জন্য সম্ভব হলো। তুমি আমার দ্বিধা কাটিয়ে দিলে। আমি তোমার কাছে কৃতজ্ঞ গো। আমি তোমার প্রতি অবিচার করেছি। বৌমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অলক্ষ্মী বলে অপমান করেছি, তুমি আমার জীবন বাঁচিয়েছো। মা, আপনি লজ্জিত হবেন না, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনার কথা আমি মনে রাখিনি, আপনারাই আমার পরিবার। তুমি প্রমাণ করে দিলে তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি এই পরিবারের রক্ষা করতে। আমি তোমার চিন্তাগুলোকে আর উপেক্ষা করব না। আজকে থেকে তোমার কথাই শেষ কথা। তুমি আমাদের জীবনের বড় সম্পদ বৌমা, তুমি এই পরিবারকে বাঁচিয়েছো। আমি তোমার প্রতি সব সময় ঋণী থাকবো। আমরা সবাই মিলে কাজ করেছি, তাই সফল হয়েছি। একতাই আমাদের শক্তি। আজ আমরা সবাই এক। এখন এই পাহাড়ে আমরা নতুন করে জীবন শুরু করব। আর কোনো নীরবতা নয়, শুধু ভালোবাসা থাকবে। তোমার কথা শুনে আমরা চলবো। হ্যাঁ, এখন থেকে এই বাড়ির নিয়ম তুমি ঠিক করবে। তুমি আমাদের সবার চেয়ে বেশি যোগ্য। এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।